হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি। আসন্ন 2025 সালের মাধ্যমিক পরীক্ষার সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানাই। তোমাদের পরীক্ষার কিন্তু আর বেশি দিন দেরি নেই। স্বাভাবিকভাবেই এখন তোমরা যেটা করছো, নিশ্চয়ই প্রচুর পরিমাণে প্রত্যেকটি সাবজেক্ট প্র্যাকটিস করছো। তো সেই প্র্যাকটিসকে আরও সুন্দর করতে আজকে থেকে পরীক্ষার আগে পর্যন্ত চলবে তোমাদের প্রতিদিন এমসিকিউ প্র্যাকটিস। তার জন্য আমি তোমাদের একদম টেস্ট পেপার থেকে সরাসরি প্রত্যেকটি পেজ সিলেক্ট করে দিচ্ছি। আজকে তোমাদের সেই চূড়ান্ত পর্বের এমসিকিউ প্র্যাকটিস সেট নাম্বার 1। চলো, এখানে গুরুত্বপূর্ণ 25টি মাধ্যমিকে আসার মতন প্রশ্ন থাকবে প্রতিদিন। খুব অল্প সময় লাগবে, অল্প সময়ের ভিডিও, যে কারণে তোমাদের প্রচুর এই মুহূর্তে তোমাদের পড়াশোনা করছো, যে কারণে খুব ছোট ছোট করে ভিডিও বানাচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো চলো, আজকের সেট নাম্বার 1 এমসিকিউ প্র্যাকটিস সেট নাম্বার 1 চলো দেখে নাও, নিজেরাও নিজেদের প্রস্তুতিটাকে যাচাই করে নাও যে 15ই কত পাচ্ছ। চলো, লেটস গো সেট নাম্বার 1। তো চলো 15টি এমসিকিউ সলভ করা যাক। প্রত্যেকটি প্রশ্ন এখানে খুব সুন্দর সুন্দর প্রশ্ন রয়েছে, দেখো প্রত্যেকটি পারবে তোমরা। 1.1 বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? অপশন এ ট্রোপোস্ফিয়ার, অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন সি মেসোস্ফিয়ার, অপশন ডি থার্মোস্ফিয়ার। প্রত্যেকটি প্রশ্ন যেগুলো দেখতে পাচ্ছ তোমরা আগে উত্তর করে রাখো, তারপর আমি যে উত্তরটা বলবো তার সঙ্গে তোমরা মেলাবে। কটা তোমাদের হলো? চলো, কোন স্তরে ওজোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? অবশ্যই উত্তর হবে অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি। তোমরা যে ওজোনোস্ফিয়ার স্তরটা জানো, ওজোনোস্ফিয়ার বা ওজোন মণ্ডল, সেটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত একটি স্তর, ঠিক আছে? সেই জন্য স্বাভাবিকভাবে ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারের থেকে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের পরিমাণ বেশি থাকবে। ক্লিয়ার? চলো দ্বিতীয় প্রশ্ন। 1.1 হয়ে গেল। 1.2 গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রের ভি বনাম টি লেখচিত্রটি। ভালো করে খেয়াল করো, ক্যাপিটাল টি বলছে, তাহলে ভি বনাম টি লেখচিত্রটি। অপশন এ ভি অক্ষের সমান্তরাল, এরকম বলছে, সেটা হবে না। অপশন বি টি অক্ষের সমান্তরাল, এইরকম বলছে, সেটাও হবে না। অপশন সি মূল বিন্দুগামী সরল রেখা। অপশন ডি কোনোটাই নয়, অবশ্যই হবে এটা, মনে রেখো, তোমরা জানো এটা। তাহলে উত্তর হবে সি। ওকে, তাহলে গ্যাস সংক্রান্ত চার্লসের যদি ভি বনাম ক্যাপিটাল টি, লেখচিত্রটা হবে মূল বিন্দুগামী সরল রেখা। 1.3 চলো। কার্বনযুক্ত গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 14, তার আণবিক সংকেত নিচের কোনটি হবে? বহুবার তোমাদের আমি প্র্যাকটিস করিয়েছি। 14 বাষ্প ঘনত্ব কত? 14। তাহলে স্বাভাবিকভাবেই আণবিক ওজন কত হচ্ছে? 28, কারণ আণবিক ওজন বাষ্প ঘনত্বের দ্বিগুণ 28। তাহলে এবার দেখো 28 যদি হয়, এখানে মধ্যে কোনটির আণবিক ওজন 28? দেখো CH4, কার্বনের 12 আর 4, হাইড্রোজেনের 4, তাহলে 12 আর 4 16, এটা হবে না। কার্বন 2, তার মানে 12 2 24 আর 2 26, তাহলে এটাও হবে না। এটা কার্বন 2, তার মানে 12 24 আর 4 28, তার মানে এটা হচ্ছে অপশন সি। ঠিক আছে, উত্তর হচ্ছে ডি, দেখার দরকারই নেই, অপশন সি। চলো দেখে নাও, দুটো কার্বন মানে 12 দুগুণে 24 আর 6, 24 আর 6 এই 12 দুগুণে 24 আছে 30, তাহলে এটা হচ্ছে না। চলো 1.4 নিচের কোন পদার্থটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে কম? অপশন এ লোহা, অপশন বি তামা, অপশন সি ইনভার, অপশন ডি পিতল। এখানে যে উত্তরটি হবে সেই ধাতুটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অত্যন্ত কম, এতই কম যে উষ্ণতা বৃদ্ধি করলেও এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যে যত সামান্য হয়, মনে হয় যেন তার কোনো পরিবর্তনই হয়নি, দৈর্ঘ্য খুবই কম পরিবর্তিত হয়। যে কারণে এই বিশেষ গুণ থাকার জন্য তাকে কি করা হয়? মিটার স্কেল তৈরি করতে ব্যবহৃত হয়। সঠিক উত্তর লোহা, তামা, পিতল কোনোটিই হবে না, উত্তর হবে ইনভার। ইনভারের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান খুবই কম। 1.5 চলো। নিচের কোন জোটটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ? বিশুদ্ধ বর্ণালী আমরা কি জানি? বেনিয়া সহকলা, বা ইংরেজিতে বললে ভিপ জি অর, আর বাংলায় বললে বেনিয়া সহকলা। তাহলে বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ, তাহলে ভায়োলেট আর রেড, অর্থাৎ বেগুনি এবং লাল। কোথায় আছে? লাল সবুজ নয়, লাল বেগুনি, অপশন বি উত্তর হবে। ঠিক আছে, সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ হচ্ছে বেনিয়া সহকলা। বে মানে বেগুনি, আর কলা লাল, লা মানে লাল। ঠিক আছে, এর মধ্যে সব থেকে বেশি চ্যুতিকার, সব থেকে বেশি প্রতিসরণের সব থেকে বেশি চ্যুতি ঘটে বেগুনি বর্ণের, আর সব থেকে কম চ্যুতি ঘটে কার? লাল। ঠিক আছে, চলো 1.6 আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে। অপশন এ আলোর গতিবেগ, অপশন বি তরঙ্গ দৈর্ঘ্য, অপশন সি কম্পাঙ্ক, অপশন ডি তীব্রতা। এদের মধ্যে কোনটি আলোর প্রতিসরণের পরেও অপরিবর্তিত থাকে? সঠিক উত্তর অবশ্যই হবে অপশন সি কম্পাঙ্ক। অপশন সি কম্পাঙ্ক ইজ দ্য কারেক্ট আনসার, কারণ আলোর গতিবেগের পরিবর্তন ঘটে যায়। একটা প্রিজমের মধ্যে দিয়ে যদি আলোর প্রতিসরণ ঘটে, তখন কিন্তু আলোর গতিবেগের পরিবর্তন ঘটে। তারপরে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, তীব্রতারও পরিবর্তন ঘটে, একমাত্র মনে রেখো কম্পাঙ্কের কোনো পরিবর্তন ঘটে না। 1.6 হয়ে গেল। 1.7 বলছে প্রদত্ত রাশিগুলির মধ্যে ভোল্ট কোনটি?
আচ্ছা দেখো, এটা দেখে নাও একটু, আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, ভোল্ট মানে ওহমের সূত্র থেকে আমরা কি জানি? ওহমের সূত্র থেকে আমরা জানি ভি সমান সমান আই আর। তাহলে ভি সমান সমান আই আর, তাহলে ভোল্ট কোনটি বলছে? তাহলে আই মানে কি? আই মানে প্রবাহ মাত্রা, তার একক বসিয়ে দাও, তাহলে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার ইন্টু আর মানে রোধ, রোধের একক কি? ওহম, রোধের একক ওহম। তাহলে কি হলো ব্যাপারটা? অ্যাম্পিয়ার ইন্টু ওহম। দেখতেই পাচ্ছ, ভোল্ট সমান অ্যাম্পিয়ার ইন্টু ওহম। দেখি কোথায় আছে, চলো, অ্যাম্পিয়ার ইন্টু ওহম, বুঝতে পারলে নিশ্চয়ই। তাহলে দেখো, অ্যাম্পিয়ার ইন্টু ওহম পেলাম, কোথায় আছে? অপশন এ না, অপশন বি, অ্যাম্পিয়ার ইন্টু ওহম। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাম্পিয়ার ইন্টু ওহম। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অ্যাম্পিয়ার ইন্টু ওহম। অ্যাম্পিয়ার ওহম ইনভার্স হবে না, ওহম অ্যাম্পিয়ার হবে না, কুলম্ব সেকেন্ড হবে না। 1.8, বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? অপশন এ আর্থ লাইন, অপশন বি লাইভ লাইন, অপশন সি নিউট্রাল, অপশন ডি কোনোটাই নয়। বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার অবশ্যই যুক্ত থাকে অপশন বি লাইভ লাইনের সঙ্গে। ওকে, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এগুলো যদিও তোমরা প্র্যাকটিস করে করে প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কাছে ভীষণ চেনা হয়ে গেছে, জানা হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটি প্রশ্ন কিন্তু মাধ্যমিকে আসার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। চলো 1.9, নিচের কোনটি চার্জ বিহীন রশ্মি? অপশন এ আলফা রশ্মি, অপশন বি বিটা রশ্মি, অপশন সি ডেল্টা রশ্মি, অপশন ডি গামা রশ্মি। অবশ্যই উত্তর হবে অপশন ডি গামা রশ্মি, কারণ গামা রশ্মির কোনো আধান নেই, চার্জ নেই। আলফা রশ্মির চার্জ পজিটিভ, কারণ আলফা রশ্মি ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম কণার স্রোত। বিটা রশ্মি চার্জ নেগেটিভ, কারণ এটা ইলেকট্রন কণার স্রোত। আর ডেল্টা রশ্মি মনে রেখো সেকেন্ডারি ইলেকট্রন, তাহলে এরও চার্জ কিন্তু নেগেটিভ। ক্লিয়ার? 1.10-এ চলো। পর্যায় সারণীর প্রথম সন্ধিগত মৌলটি হলো অপশন এ ভি ভ্যানাডিয়াম, অপশন বি এফি আয়রন, অপশন সি এসসি স্ক্যান্ডিয়াম, অপশন ডি টিআই টাইটেনিয়াম। সঠিক উত্তর হবে অপশন সি স্ক্যান্ডিয়াম। মনে রেখো, পর্যায় সারণীর প্রথম সন্ধিগত মৌলটি হচ্ছে স্ক্যান্ডিয়াম। 10টি প্রশ্নই কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। চলো দেখি আর 5টি প্রশ্ন দেখি। চলো 1.11, দ্বিবন্ধনযুক্ত যৌগ কোনটি? অপশন এ OF2, অপশন বি N2, অপশন সি C2H4, অপশন ডি C2H2। দ্বিবন্ধনযুক্ত যৌগ। আচ্ছা, OF2 স্ট্রাকচার কেমন? OF2 স্ট্রাকচার হচ্ছে এই যে, তাহলে সব দেখতে পাচ্ছ এক বন্ধন। N2 স্ট্রাকচার কেমন? দুটো নাইট্রোজেন পরমাণুর মধ্যে ত্রিবন্ধন। C2H4 এর স্ট্রাকচার কেমন? এই যে দুটো কার্বনের মধ্যে দ্বিবন্ধন, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। C2H2 ট্রিপল বন্ড, তাহলে দেখতে পাচ্ছ এটা ট্রিপল বন্ড, এটা উত্তর হবে না। এটা সিঙ্গেল বন্ড, এটা উত্তর হবে না। এটা ট্রিপল বন্ড, এটা উত্তর হবে না। যেহেতু বলেছে দ্বিবন্ধনযুক্ত যৌগ, অবশ্যই উত্তর হবে অপশন সি। অবশ্যই উত্তর হবে অপশন সি, কারণ এটা হচ্ছে ইথিলিন দ্বিবন্ধনযুক্ত যৌগ। চলো 1.12, কোন সমযোজী যৌগের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে? অপশন এ C2H4, অপশন বি CCl4, অপশন সি NH3, অপশন ডি CH4। এদের মধ্যে কোন সমযোজী যৌগের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে? দেখো, অপশন এ C2H4, এটা তো হবেই না, C2H4। অপশন বি CCl4, কার্বন টেট্রাক্লোরাইড, এটাও নয়, উত্তর হবে CH4ও নয়, মিথেন জলীয় দ্রবণে দ্রবীভূতই হয় না। C2H4ও তাই জলীয় দ্রবণে দ্রবীভূতই হয় না। CCl4ও তাই জলীয় দ্রবণে দ্রবীভূতই হয় না। প্রশ্নই নেই জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করা, কিন্তু উত্তর হবে NH3, কারণ NH3-কে জলে দ্রবীভূত করলে এটা NH4+ আর OH- আয়ন উৎপন্ন করে। এই আয়ন উৎপন্ন করার জন্য NH3 জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। ক্লিয়ার? চলো 1.13, কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে দ্রবণের বর্ণ হবে? অপশন এ লাল, অপশন বি নীল, অপশন সি সবুজ, অপশন ডি হলুদ। কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে দ্রবণের বর্ণ কি হবে? লাল, নীল, সবুজ, হলুদ। এই বর্ণ নিয়ে কিন্তু একটা প্রশ্ন MCQ এর মধ্যে তোমাদের থাকবে। ঠিক আছে, আমি তোমাদের বলেছি অজৈব রসায়নে ওখানে 4-5টা কিন্তু বর্ণ নিয়ে প্রশ্ন রয়েছে। নেসলার দ্রবণের বর্ণ, কপার সালফেটের দ্রবণ, ফেরিক ক্লোরাইডের দ্রবণে চালনা করলে কি বর্ণ হয়, এরকম বেশ কয়েকটা 4-5টা রয়েছে, এটা মুখস্থ রেখো। 4-5টা বর্ণ, কি বর্ণ পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে 1.13-এরটা উত্তর হবে অপশন বি নীল। কপার সালফেটের জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ হয় নীল। এবার দেখো, নিচের কোনটি আকরিক নয়? অপশন এ FeS2, অপশন বি Fe2O3, অপশন সি Al2O3, অপশন ডি ZNS। এদের মধ্যে কোনটি আকরিক নয়? চলো Fe2O3 বলে দিই। Fe2O3 যে রেড হেমাটাইট, তোমরা জানো রেড হেমাটাইট আয়রনের আকরিক, তাহলে এটা উত্তর হবে না।
আচ্ছা Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা হচ্ছে বক্সাইট, বক্সাইট তাহলে এটা অ্যালুমিনিয়ামের আকরিক, তাহলে এটাও উত্তর হবে না। ZnS জিঙ্ক সালফাইড, এটা জিঙ্কের আকরিক, তাহলে এটাও উত্তর হবে না, উত্তর হবে FeS2। এটা কি FeS2 হচ্ছে আয়রন পাইরাইডস, তোমরা জানো আয়রন পাইরাইডস লোহার খনিজ কিন্তু লোহার আকরিক নয়, তাহলে উত্তর হবে অবশ্যই অপশন এ, কারণ বলছে কোনটি আকরিক নয়। চলো শেষ প্রশ্নে, প্রথম MCQ সেট 1.15, প্রদত্ত কোনটি 2 কার্বন মুক্ত অ্যালকিল মূলক, 2 কার্বন যুক্ত হবে এটা, প্রদত্ত কোনটি 2 কার্বন যুক্ত অ্যালকিল মূলক, অপশন এ মিথাইল, অপশন বি ইথাইল, অপশন সি প্রোপাইল, অপশন ডি আইসোপ্রোপাইল। আচ্ছা 1 কার্বন যুক্তকে কি বলা হয়, মিথাইল, 2 কার্বন যুক্তকে ইথাইল, 3 কার্বন যুক্তকে প্রোপাইল, তাহলে এখানে 2 কার্বন যুক্ত বলছে, তাহলে অবশ্যই উত্তর হবে ইথাইল। মনে রেখো 1 কার্বন যুক্ত অ্যালকিল মূলককে বলে মিথাইল, 2 কার্বনকে ইথাইল, 3 কার্বন যুক্তকে বলে প্রোপাইল, মিথ ইথ প্রোপাইল, হ্যাঁ এইভাবে। তো যাই হোক 15টি ভীষণ গুরুত্বপূর্ণ MCQ, তোমাদের এখন যেটা দরকার প্রচুর প্রচুর প্র্যাকটিস করার দরকার, যে কারণে আমি তোমাদের প্রচুর চেষ্টা করছি তোমাদের সামনে প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেট তুলে ধরার। তো এইভাবে আগামী 1 সপ্তাহ প্রচুর প্র্যাকটিস সেট তোমরা পেতে চলেছো এরকম ছোট্ট ছোট্ট করে, এখানেই প্রশ্ন থাকবে, এখানেই উত্তর করা, ঠিক আছে। যদি কোনো কিছু তোমাদের বোঝাতে হয় সেটা আমি আলাদা করে রাফ পেজে তোমাদের বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তাহলে খুব অল্প সময়ের ছোট ছোট ভিডিও তোমরা একটু তোমাদের সময় করে দেখে নিও, তোমাদের কি হবে ফিজিক্যাল সায়েন্সের MCQগুলো রিভিশন হয়ে যাবে। তো এখনকার মতন এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।